কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। আমি এতদিন জানি, এত ভয়ে ছিলাম, সেটাই হলো। গোলামকে কে যেন গুলি করেছে, এখন হসপিটালে নিয়ে যাচ্ছে। হায় আল্লাহ, এটা কি কোন? আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যেই মানুষটাকে নিজের সবচেয়ে আপন বলে বিশ্বাস করেন, একদিন যদি সেই মানুষটার বিরুদ্ধেই আপনাকে বিষ খাওয়ানোর অভিযোগ ওঠে, তাহলে কি হবে? বিশ্বাস, সম্পর্ক আর পরিবারের ভিত মুহূর্তেই কেঁপে উঠবে। আজকের পর্বে ঠিক এমনই এক চমকে দেওয়া ঘটনার সাক্ষী হতে চলেছেন আপনারা। আপনারা দেখছেন দুনিয়া টাকার গোলাম গল্পের ১৬তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। হাসপাতালের কেবিনে সবার সামনে হঠাৎ করেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিছানায় শুয়ে থাকা বেগম সাহেবা রাগে কাঁপতে কাঁপতে নিজের ছেলের দিকে আঙুল তুলে বলেন, তুই এখন আবার এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। কাল রাতে আমাকে বিষ খাইয়েছিলি, সেটা এত তাড়াতাড়ি ভুলে গেলি? ছেলেটা বিস্মিত হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তুমি কি বলছ? আমি তো তোমারই ছেলে। কোনো ছেলে কি নিজের মাকে বিষ খাওয়াতে পারে? বেগম সাহেবা চোখ রাঙিয়ে উত্তর দেন, তাহলে আমি কি মিথ্যে বলছি? সময় মতো হাসপাতালে না আনলে আজ আমি বেঁচেই থাকতাম না। ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলে, আমি আমি আসলে তোমাকে বিষ দিতে চাইনি। আমি ফাতেমাকে শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজেই ভুল করে সেই খাবার খেয়ে ফেলেছ। এই কথা শুনে রুমে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। কেউই বিশ্বাস করতে পারছিল না যে এমন কথা সে এত সহজে স্বীকার করে নেবে। ঠিক তখনই একজন কাজের লোক এক গ্লাস পানি নিয়ে ভেতরে আসে। কাজের লোক, বেগম সাহেবা, একটু পানি খাবেন? বেগম সাহেবা ভয়ে পিছিয়ে যান। বেগম সাহেবা, না, ওই পানিতেও আবার বিষ মিশিয়ে এনেছ। আমি কিছুতেই এটা খাব না, নিয়ে যাও এখান থেকে। লোকটি ঘাবড়ে গিয়ে বলে, না ম্যাডাম, এই পানিতে কিছুই নেই, একদম পরিষ্কার পানি। পাশে দাঁড়িয়ে থাকা মণি চাচা পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। মণি চাচা, দেখেন তো, পানি তো স্বাভাবিকই মনে হচ্ছে। বেগম সাহেবা তখনও কাউকে বিশ্বাস করতে পারছেন না। বেগম সাহেবা, যদি এতই পরিষ্কার হয় তাহলে আগে তুমি নিজেই খেয়ে দেখাও। মণি চাচা কোনো দ্বিধা না করে গ্লাস থেকে এক চুমুক পানি খেয়ে ফেলেন। মণি চাচা, দেখলেন তো, কিছুই হয়নি। এরপর তিনি বলেন, আচ্ছা, আরেক গ্লাস পানি নিয়ে আসো তো। কাজের লোক উত্তর দেয়, গোলাম তো নেই, তিনি ঋতু আপার সঙ্গে বাইরে গেছেন। বেগম সাহেবা অবাক হয়ে জিজ্ঞেস করেন, কোথায় গেছে? লোকটি হেসে বলে, শুনলাম দুজন নাকি ঘুরতে গেছে। সবাই তো বলছে ওদের আজ ডেট আছে। দৃশ্য বদলে যায়। অন্যদিকে শহরের এক ব্যস্ত রাস্তায় গোলাম আর ঋতুকে একসঙ্গে হাঁটতে দেখা যায়। গোলাম লাজুক হাসি দিয়ে বলে, আজ আপনাকে খুব সুন্দর লাগছে ম্যাডাম, বিশেষ করে শাড়িটা। সত্যি বলছি, চোখ ফেরানো যাচ্ছে না। ঋতু একটু লজ্জা পেয়ে বলে, এত প্রশংসা করতে হবে না, চলুন সামনে যাই। হাঁটতে হাঁটতে তারা একটি ট্যাটুর দোকানের সামনে এসে দাঁড়ায়। দোকানদার হাসি মুখে বলে, ভাই, আপু, ট্যাটু করাবেন? আজ বিশেষ অফার চলছে। ঋতু অবাক হয়ে বলেন, ট্যাটু? না না, এসব আমার দ্বারা হবে না। দোকানদার মজা করে বলে, ভয় পাওয়ার কিছু নেই, একবার করালে সারা জীবন মনে থাকবে। ঋতু একটু পিছিয়ে যান। ঋতু, না, শুনেই আমার ভয় লাগছে, চলুন গোলাম, আমরা চলে যাই। কিন্তু ঠিক তখনই গোলাম থেমে যায়। সে দোকানদারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, ভাই, যদি আপত্তি না থাকে তাহলে আমার একটা ট্যাটু করে দিন তো। ঋতু অবাক হয়ে বলে, আপনি সত্যিই ট্যাটু করাবেন? গোলাম মুচকি হেসে উত্তর দেয়, ভালোবাসার মানুষের নাম যদি শরীরে লিখতে একটু কষ্টও হয় তাতেও আমার আপত্তি নেই। দোকানদার জিজ্ঞেস করে, কি নাম লিখব? গোলাম একবার ঋতুর দিকে তাকায়, তারপর দৃঢ় কণ্ঠে বলে, গোলাম। লিখুন, শুধু একটা নাম, ঋতু। ঋতু হতভম্ব হয়ে গোলামের মুখের দিকে তাকিয়ে থাকে। তার চোখে তখন আনন্দ, বিস্ময় আর অজানা এক অনুভূতির মিশ্র ছাপ ফুটে ওঠে। কিন্তু সে জানত না, এই ভালোবাসার মুহূর্তের আড়ালেই ধীরে ধীরে এগিয়ে আসছে এক ভয়ঙ্কর ঝড়, যা খুব শিগগিরই সবার জীবন ওলটপালট করে দিতে চলেছে। গোলামের হাতে ট্যাটু শেষ হতেই দোকানদার হেসে বলল, হয়ে গেছে ভাই, এখন এই নামটা সারা জীবন আপনার সাথেই থাকবে। গোলাম হাতের দিকে তাকিয়ে মৃদু হাসল। গোলাম,
ধন্যবাদ ভাই, আমার কাছে এই নামটাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান। ঋতু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মুখে লাজুক হাসি, কিন্তু চোখে স্পষ্ট আবেগ। ঠিক তখনই গোলামের ফোন বেজে উঠল। গোলাম ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রিশাদের কণ্ঠ ভেসে এলো। রিশাদ, কোথায় আছো তুমি? গোলাম, ভাই আমি একটু বাইরে আছি। রিশাদ, যত তাড়াতাড়ি পারো অফিসে চলে আসো, খুব জরুরি একটা কাজ আছে। গোলাম, আচ্ছা ভাই, আমি এক্ষুনি রওনা হচ্ছি। ফোন কেটে যেতেই ঋতু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ঋতু, এত তাড়াহুড়ো কেন, কি হয়েছে? গোলাম, মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো বিষয়, আমি গিয়ে দেখে আবার দ্রুত ফিরে আসব। ঋতু মৃদু হেসে বলল, ঠিক আছে, তবে আজ রাতে কিন্তু তোমার জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে, দেরি করবে না। গোলাম হেসে মাথা নাড়ল। গোলাম, কথা দিলাম, যত দ্রুত সম্ভব ফিরে আসব। দুজন আলাদা পথে চলে গেল। কিন্তু এদিকে অন্য কোথাও এক ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি হচ্ছিল। রিশাদ নিজের কক্ষে একা বসে ফিসফিস করে বলল, আজ সব কিছুর শেষ হবে, হয় গোলাম আমাকে সেই রহস্যময় লকারের কাছে নিয়ে যাবে, নয়তো আজই ওর শেষ দিন। আন্ডারওয়ার্ল্ডের রাজা হতে হলে এই বাধা সরাতেই হবে। কিছুক্ষণ পর গোলাম সেখানে পৌঁছাল। গোলাম, ভাই আমাকে ডেকেছেন? রিশাদ ভান করে হাসল। এসো বসো। না ভাই, দাঁড়িয়েই বলুন। রিশাদ গম্ভীর মুখে বলল, একটা কথা জিজ্ঞেস করি, সেদিন পানিতে বিষ মিশিয়েছিলে কেন? গোলাম কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। গোলাম, আমি কাউকে মারতে চাইনি ভাই, শুধু ফাতেমাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম। সে সবাইকে অনেক কষ্ট দেয়, কিন্তু ঘটনা উল্টো হয়ে গেল। রিশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি তুমি খারাপ মানুষ নও, তাই তোমার ওপর আমার বিশ্বাস আছে। গোলাম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রিশাদ এবার আসল কথা এলো। রিশাদ, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কারণে ডেকেছি। গোলাম, কি ব্যাপার ভাই? রিশাদ নিচু গলায় বলল, ৯২ নম্বর লকারের কথা শুনেছ? গোলামের মুখের ভাব সঙ্গে সঙ্গে বদলে গেল। জি ভাই, আমি জানি। রিশাদের চোখ চকচক করে উঠল। সত্যি? তাহলে এক্ষুনি আমাকে সেখানে নিয়ে চলো। গোলাম মাথা নাড়ল। জি, চলুন ভাই। দুজন গাড়িতে উঠে বসল। রিশাদ বলল, তুমি ড্রাইভিং সিটে বসো, আমি একটা জরুরি ফোন করে আসছি। গোলাম কিছু বুঝতে না পেরে গাড়িতে অপেক্ষা করতে লাগল। গাড়ির বাইরে গিয়ে রিশাদ মোবাইল বের করে একটি গোপন নম্বরে ফোন দিল। শোনো, আমরা লকারের খোঁজ পেয়ে গেছি, এক্ষুনি সেখানে যাচ্ছি। ওপাশ থেকে প্রশ্ন এলো, লোকেশন? রিশাদ উত্তর দিল, আমি লাইভ লোকেশন পাঠাচ্ছি, তোমরা সবাই সেখানে চলে আসো। একটু থেমে সে আরও বলল, আর একটা কথা, লকারের রহস্য বের হওয়ার সঙ্গে সঙ্গেই সেহজাদকে শেষ করে দেবে। ও বেঁচে থাকলে আমাদের পরিকল্পনা সফল হবে না। ফোন কেটে রিশাদ ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে গাড়ির দিকে ফিরে এলো। এদিকে বাড়িতে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। ছোট্ট ফ্রেয়া খাওয়া নিয়ে জেদ করছে। আমি আর খাব না। অহনা মমতা দিয়ে বলল, আর মাত্র ২ লোকমা, খেয়ে নাও, তারপর তোমাকে দাদুর বাড়িতে ঘুরতে নিয়ে যাব। ফ্রেয়ার চোখ আনন্দে জলজল করে উঠল। সত্যি নিয়ে যাবে? অহনা হেসে বলল, অবশ্যই, তবে আগে খাবার শেষ। ফ্রেয়া বাধ্য মেয়ের মতো আবার খেতে শুরু করল। ঠিক সেই সময় অহনার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই একজন উদ্বিগ্ন কণ্ঠে বলল, ম্যাডাম, রিশাদ স্যার সেহজাদ স্যারকে নিয়ে কোথাও বেরোয়েছেন, বিষয়টা আমার কাছে সন্দেহজনক লাগছে। অহনার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। কোথায় নিয়ে গেছে জানো? লোকটি বলল, না ম্যাডাম, তবে আমি চাইলে ওদের গাড়ি অনুসরণ করতে পারি। অহনা এক মুহূর্ত দেরি না করে বলল, অবশ্যই, ১ সেকেন্ডের জন্য চোখের আড়াল করবে না, কোথায় যায় কি করে সব খবর আমাকে জানাবে। লোকটি উত্তর দিল, ঠিক আছে ম্যাডাম, আমি এখনই ওদের অনুসরণ করছি। ফোন কেটে যাওয়ার পর অহনার মনে অজানা এক অশুভ আশঙ্কা জন্ম নিল। সে বুঝতে পারছিল আজকের এই যাত্রা শুধু একটি লকারের খোঁজ নয়, বরং এমন এক বিপদের দিকে এগোচ্ছে যেখান থেকে হয়তো সবাই আর নিরাপদে ফিরে আসতে পারবে না। এদিকে অহনার মনে অজানা এক অস্থিরতা কাজ করতে থাকে। ফোন কেটে যাওয়ার পরও সে যেন কিছুতেই শান্ত হতে পারছিল না। তার মনে হচ্ছিল আজ এমন কিছু ঘটতে চলেছে যা পুরো পরিবারকে নতুন এক বিপদের মুখে ঠেলে দেবে। অন্যদিকে ঋতু নিজের ঘরটা সুন্দর করে সাজাতে ব্যস্ত। বিছানায় নতুন চাদর, চারদিকে ফুলের পাপড়ি আর হালকা সুগন্ধি, সবকিছু যেন নতুন একটি শুরুর অপেক্ষায়। মণি চাচা ঘরে ঢুকেই অবাক হয়ে বললেন, আরে ম্যাডাম, আজ তো পুরো ঘরের চেহারাই বদলে ফেলেছেন, কোনো বিশেষ উপলক্ষ নাকি? ঋতু লাজুক হেসে বলল, আজ আমি গোলামকে একটা বড় সারপ্রাইজ দিতে চাই। মনে হচ্ছে আজ থেকেই আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে। মণি চাচা মুচকি হেসে বললেন, শুরুতে তো আপনাদের সম্পর্কটা মন থেকে মেনে নিতে পারেননি, কিন্তু এখন দেখছি সত্যি ওর জন্য আপনার মনে আলাদা একটা জায়গা তৈরি হয়েছে।
ঋতু কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, ছোটবেলায় মা মারা যাওয়ার পর আমি শুধু বাবার ভালোবাসাই পেয়েছি। মনে হতো বাবা ছাড়া আমাকে কেউ সত্যিকারের ভালোবাসে না, কিন্তু এখন বুঝতে পারছি গোলামও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মণি চাচা মাথা নেড়ে বললেন, মানুষকে তার অবস্থান দিয়ে বিচার করা ঠিক নয় ম্যাডাম। গোলাম হয়তো সাধারণ একজন মানুষ, কিন্তু তার মনটা খুব বড়। ও আপনার সুখের জন্য নিজের সবকিছু ত্যাগ করতেও রাজি। ঋতুর চোখ ভিজে উঠল। জানি চাচা, কিন্তু আমি কখনো ওকে বুঝিয়ে বলতে পারিনি আমিও ওকে কতটা ভালোবাসি। মণি চাচা হেসে বললেন, ভালোবাসা শুধু মুখে বললেই হয় না, কখনো কখনো ছোট্ট একটা কাজও হাজারটা কথার চেয়ে বেশি মূল্যবান হয়ে যায়। ঋতু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, আপনার সময়ের কোনো ভালোবাসার গল্প শুনবেন? মণি চাচা স্মৃতিতে ডুবে গেলেন। আমাদের গ্রামে রহিম আর ময়না নামে দুজন ছিল। একদিন ময়না নিজের হাত কেটে রক্ত দিয়ে রহিমের জন্য ভালোবাসার চিঠি লিখেছিল। আজও গ্রামের মানুষ সেই ভালোবাসার গল্প ভুলতে পারেনি। ঋতু গভীরভাবে কথাগুলো শুনতে লাগল। তার মনে হল, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটার প্রকাশও বিশেষ হওয়া উচিত। দৃশ্য বদলে যায়। এদিকে গোলাম ও রিশাদ গাড়ি নিয়ে শহরের এক পুরনো এলাকায় পৌঁছে যায়। রিশাদ চারপাশে তাকিয়ে বলল, আমরা কি ঠিক জায়গায় এসেছি? গোলাম আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, জি ভাই, আমি আগে এখানে কাজ করতাম, লকারটা এই এলাকার মধ্যেই কোথাও আছে। রিশাদের চোখে তখন লোভের ঝিলিক। তাহলে আর দেরি কেন, চল দ্রুত খুঁজে বের করি। দুজন সামনে এগোতে শুরু করল, কিন্তু তারা বুঝতেই পারল না দূর থেকে কয়েকজন অচেনা লোক তাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। একজন আরেকজনকে নিচু গলায় বলল, লো, ওরা এসে গেছে। বসের কথা মতো সবাই প্রস্তুত থাকো, লকারের খবর পেলেই কাজ শেষ করতে হবে। এদিকে অহনার লোকও দূর থেকে সবকিছু অনুসরণ করছিল। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে অহনাকে কল করল, ম্যাডাম, ওরা একটা পুরনো এলাকায় ঢুকেছে, বিষয়টা খুবই সন্দেহজনক লাগছে। অহনা উদ্বিগ্ন কণ্ঠে বলল, এক মুহূর্তের জন্য চোখ সরাবে না, কিছু ঘটলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। ঠিক আছে ম্যাডাম। এদিকে ঋতু নিজের ঘরে একা বসে আছে। মণি চাচার গল্পটা তার মাথা থেকে কিছুতেই সরছে না। হঠাৎ সে টেবিল থেকে একটা সাদা কাগজ তুলে নিল। তারপর নিজের হাতে ছোট্ট একটা কাঁটা দিয়ে রক্তের ফোঁটা বের করল। মণি চাচা দৌড়ে এসে অবাক হয়ে বললেন, হায় আল্লাহ, আপনি এটা কি করছেন? ঋতু শান্ত গলায় বলল, কিছু কিছু ভালোবাসা এমনভাবে প্রকাশ করা হয় যা মানুষ কোনোদিন ভুলতে পারে না। আমি চাই গোলাম সারা জীবন এই মুহূর্তটা মনে রাখুক। মণি চাচা কিছু বলার ভাষা খুঁজে পেলেন না, কিন্তু তিনি জানতেন না যাকে ঘিরে এত স্বপ্ন সেই গোলাম ঠিক এই মুহূর্তে মৃত্যুর ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। আর কয়েক মিনিট পরেই এমন একটি ঘটনা ঘটবে যা শুধু গোলামের নয়, পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।